নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। শতবর্ষ পেরোনো ইস্ট বেঙ্গল ক্লাবের নানা ঘটনা, সাফল্য ব্যর্থতাকে পেছন ফিরে দেখা, ফ্ল্যাশব্যাকে যাওয়া, তারই একটা ধারাবাহিক ভিডিও স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের বলতে গেলে প্রাণ পুরুষ, ময়দানের প্রথম সুপারস্টার, তার সম্পর্কে দু চারটি কথাই ভিডিওতে তুলে ধরব। সময়টা 30-এর দশক। 1934 সালে তিনি ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের গোলরক্ষক। ফুটবলার জীবনে খুব বেশি সুবিধা করতে পারেননি, অথচ কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত উচ্চ পদে আসীন। বার্ড কোম্পানিতে তিনি ছিলেন। ব্যারিস্টারি পড়তে তিনি চলে গিয়েছিলেন ইংল্যান্ডে, কিন্তু সেখানে তার মন বেশি দিন টেকেনি। তিনি চলে এসেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব আর্সেনালের খুব কাছ থেকে দেখার সূত্রে ফুটবলের চেয়ে আধুনিক পাঠ তিনি সেই 50-এর দশকেই নিয়ে নেন। পরবর্তী সময় সহসচিব এবং সচিব পদে তিনি দীর্ঘদিন ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত। তিনি আর কেউ নন, ময়দানের প্রবাদ প্রতিম কর্মকর্তা। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ বলা যায় এই ব্যক্তিকে। তিনি জ্যোতিষ গুহ। ইস্ট বেঙ্গল ক্লাবে জন্মদিবস, মৃত্যু দিবস ঘটা করে পালন করার রেওয়াজ আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জ্যোতিষ গুহ নানা কারণে হারিয়ে গিয়েছে। প্রচারের আলো থেকে তিনি আজ বহু দূরে। অথচ ময়দানে প্রথম পেশাদারিত্ব বা ইস্ট বেঙ্গল ক্লাবে প্রথম পেশাদারিত্ব তিনি নিয়ে আসেন। ফুটবলারদেরকে যে শারীরিক সক্ষমতায় সবার আগে এগিয়ে থাকতে হবে, এই ধারণাটা ময়দানে তিনি প্রথম নিয়ে আসেন। ফিজিক্যাল ট্রেনার যে নিয়োগ করা একটি ফুটবল দলের সাথে, সেটাও প্রথম তিনিই করেন বলতে গেলে ভারতীয় ফুটবলে। ফুটবলারদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। তিনি কোনোদিন কোনো ফুটবলারকে তার ব্যর্থতার জন্য বকাঝকা করতেন না, বরং সস্নেহে তাকে বুঝিয়ে দেওয়া কোথায় ভুল ত্রুটি হচ্ছে, উৎসাহিত করা পরের ম্যাচের জন্য। এগুলো ছিল তার বিরল গুণ। ফুটবলারদের পাশের ঘরে গোপনে কান পেতে তিনি আড়ি পাততেন যে ফুটবলাররা কি আলোচনা করছে। সেখান থেকে তিনি বোঝার চেষ্টা করতেন ফুটবলারদের মনোভাব। ফুটবলারদেরকে নির্দিষ্ট বেতন দেওয়া, তাদেরকে নির্দিষ্ট জায়গায় রাখা, এসব ব্যাপার সে সময় বলতে গেলে ভারতীয় ফুটবলে ছিল না বললেই চলে। অথচ কলকাতার ময়দানে জ্যোতিষ গুহ এমনই একজন বিরল ব্যক্তি ছিলেন যে তিনি কিন্তু সেই সময় এগুলোকে আমদানি করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে 50-এর দশকে ইস্ট বেঙ্গল ক্লাবের যে পঞ্চপাণ্ডবের সাফল্য, যে সাফল্যকে শতবর্ষের ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যান্য সাফল্যের মধ্যে অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে ধরতে হয়। সেই 50-এর দশকে এই পঞ্চপাণ্ডবকে ক্লাবে আনার পেছনে তিনি ছিলেন নেপথ্য নায়ক। বিভিন্ন জায়গা থেকে নিজের ব্যক্তিগত ক্ষমতা দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে পরিচয় সূত্রে তিনি এই 5 জন ফুটবলারকে একত্রিত করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, তার জহরির চোখ বুঝতে পেরেছিল যে এই পঞ্চপাণ্ডব একসাথে মিললে কি হতে পারে, এবং তার ধারণা যে ভুল না, সেটা আজকে দীর্ঘ 7 দশক পেরিয়ে যাওয়ার পরেও আমরা বুঝতে পারি। অথচ প্রত্যাশিত গুরুত্ব এই জ্যোতিষ গুহ কোনোদিনই পাননি। রাজনৈতিক কারণ, ক্লাবের ভেতরের যে রাজনীতি, সেই জায়গাতে তিনি জর্জরিত হয়ে মহানায়ক হয়েও বিন্দুমাত্র নায়কের সম্মান বা মর্যাদা তিনি পান না। তার জন্মদিবস কবে, তার প্রয়াণ দিবস কবে, ইস্ট বেঙ্গল ক্লাবের অতি বড় সমর্থকও জানে না। আসলে বিষয়টা ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে সে অর্থে তুলে ধরা হয় না, কিন্তু যারা ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস নিয়ে একটু আধটু ঘাটাঘাটি করে বা 60-এর দশকের পরবর্তী সময়ে যারা ফুটবলটাকে কাছ থেকে দেখেছেন, বা যেসব ফুটবলাররা সেই সময় ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবে, সুকুমার সমাজপতি বা সমরেশদের মতো ফুটবলাররা কিন্তু আজও জ্যোতিষ গুহ সম্পর্কে একটা অন্যরকম শ্রদ্ধার ধারণা রাখেন। ময়দানের এরকম বিরল ব্যক্তিত্ব ইস্ট বেঙ্গল ক্লাবে ছিল বলেই ইস্ট বেঙ্গল ক্লাব শতবর্ষ পার করতে পেরেছে। এটা কিন্তু নিঃসন্দেহে আজকের আমাদের যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছি, তাদের কাছে এই বার্তা এবং ধারণাটা পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।